ওই রিজেন্ট সাহেদ বলছে আমাকে দেখা করার জন্য, এখান তো আমার নিরাপত্তা নাই, আপনি দুজন সোর্স দেন আমাকে। বললো বাপুরে ওর হাত অনেক উপরে, এখান থেকে জলদি সরে যান। আমি তো আমার একটা পাথরের মেইল আসছিল এখানে মাওলা আস্টুল কাসারের নামে, এখান থেকে রিজেন্ট হাসপাতালের মালিক একজন লোক দিয়া পাথর ফার্স্টে নিয়েছিল। নেওয়ার পরে অন্য আর একদিনে আসিয়াই লোকে আমাকে বললো যে আমাদের সাহেবের সাথে আপনারা যোগাযোগ করে দেওয়ার জন্য। নিয়ে গেল ঢাকায় দেওয়ার পরে ওই সময় পরিচয় দিল প্রধানমন্ত্রী, পিএস, অনেক পরিচয় তার আছে, সাংবাদিকও পরিচয় আছে, তার পেপার একটা লোকের একটা পেপারও তার ফটো উঠো দেওয়া আছে, আমি পেপারও আনছি। তখন তার সাথে চুক্তিপত্র হইলো, ওয়ার্ক অর্ডার একটা দিল আমাকে 2 লক্ষ পাথর, সিএফটি পাথরের 170 টাকা দাম ধরিয়া পাথর দেওয়া আরম্ভ করলাম। তখন তার কাছে 30,02,372 টাকা, এত টাকার পাথর নেওয়ার পরে বললাম ভাই টাকা দেন, আমার তো একবারও আমি বাকি শিখি মাল আনছি, এগুলো তো মানুষে এখন টাকা লাগে আমার পাওনাদারে খুব অসুবিধা করতেছে। তখন সে বললো ঠিক আছে আপনি চেক নিয়ে যান। ও দিল আমাকে 3টি চেক, 10 লক্ষ করিয়া 3টি চেক একটা খামর ঢুকাইয়া দিয়ে দিল। চেকগুলো নিয়ে আমি তো খুব খুশি যে একসাথে টাকা চেক দিয়া দিছে 30 লক্ষ টাকা। তো ভাইলে মানুষেরও ফোন দিয়া কইছি যে ভাই চেক পাইছি, ও তারিখের আপনারা টাকা পাইয়ে যাবেন। তোর ব্যাংকে শো করার পরে আমার অ্যাকাউন্টে দিলাম যখন চেকগুলা, তখন দেখা যায় চেকগুলা এই 3টার মধ্যে 2টা তার নামীয় এবং তার অ্যাকাউন্টের তার স্বাক্ষর, আর একটা চেক দিয়ে দিছে অন্য লোকের, এটা তার অ্যাকাউন্টেরও নাই, তার কোম্পানির নামীয় নাই, কিচ্ছু নাই। তখন এগুলা ডিজনারে আসলো, আর এইটা তাইলো রিপোর্ট। এইটা পরবর্তীতে যখন তারা যোগাযোগ করলাম, ভাই চেক তো একটা দিলেন আপনি অন্য লোকের চেক, এইটা দিয়ে আমি কী করব? হয় আরে ওই লোকের নামে মামলা করবেন। বললাম ওই লোকে কি আমার সাথে কোনো লেনদেন করছে? একটা মামলা তার সাথে করবো। ওইটা যা কথা কাটাকাটি হয়েছে। বললাম তো একটা চেকও তো ফাঁস হইল না। তখন আবার গেলাম তারিখ দেওয়ার পরে বললাম খরচ বাবদ কিছু টাকা দেন। ও দিল 50,000 টাকার একটা চেক, আর চেকও ফাঁস হয় নাই। ও তখন তারে জিজ্ঞাইলাম যে কোনো চেকই তো পাস হইল না, এখন কী করা যায়, করণীয় আমার? বললো যে ঠিক আছে আপনি চেকগুলো নিয়ে আসেন, এই ব্যাংকের অ্যাকাউন্টটা আমি ক্লোজ করে ফেলছি, অন্য অ্যাকাউন্টের চেক দিয়ে দেবো আপনাকে। তখন আমি গেলাম, চেক নিলাম না সাথে করি, যে লোক তো দেখি আর খারাপ লোক। দেওয়ার পরে বললাম ঠিক আছে একটা চেকই দেন অন্য ব্যাংকের, তাহলে বুঝবো যে আপনি টাকা দিবেন কি ফাইমু বলি একটা আশ্বাস হইব। তখন না দিয়ে আরও হুমকি টুমকি দেওয়া আরম্ভ করলো, গালাগালিও করে। তখন উত্তরা থানায় আমি একটা জিডি করছিলাম। জিডি করার পরে তখন তো আমাকে নেওয়ার জন্য তার এখানে খুব থলিগয়ে লাগলো নিয়ে। একদিন চলে গেলাম উত্তরা থানার, এই সময় এসআই আসিল মিজান, এসআই মিজানে যোগাযোগ করছিল। যোগাযোগের সাথে এসআই মিজানকে বললো ওই আমি কে চিনস? ইয়ে বললো আপনাকে চিনার প্রয়োজন নাই, অমুক লোকে একটা চিঠি করছে, এই তদন্তটা আপনার করি রাখ। একটু দাম দিয়ে রাখলো, আমি ডিজির সাথে আলাপ করি, রাখছে। একটু পরে আবার ওকে বলছে যে ঠিক আছে আপনি এক কাজ করেন, ওই তোর ওই লোকটিও পাঠা। তখন আমার কল দিয়া বললো, আমি সময় ঢাকায় ছিলাম, কল দিয়ে বললো যে আপনি ওর সাথে দেখা করতেন গিয়া। তখন গেছি, যাওয়ার পরে তার উপরে উঠলাম, উপরে উঠার পরে দেখলাম যে তার মহিলা, তার তো সবই স্টাফ বেশিরভাগ মহিলা, সুন্দরী মহিলাগুলা বেশি রাখে। তোর মহিলা খুললো, দরজার টিপা দিলাম, খোলার পরে বললাম যে তোর চেয়ারম্যানের সাথে বল সিলেট থেকে হাজি সাহেব আসছে দেখা করার জন্য। তো মোবাইলের রিসিভার দিদার কল দিছে, বললো যে একটু বসার জন্য বল। বসছি আর আমার দিলে তো বয় আছে যে কী করে কি না। একটা লোককে আগে ওইলা জিডি করার পরে নিয়ে মাইরদৌড় করছে, এটা বয়। তখন নিচে তার এক ড্রাইভার, প্রায় তার গাড়ির যে ড্রাইভার, ওরে নিয়ে কফি খাওয়াইয়া বললাম ভাই তোর মালিকের নামে একটা জিডি করছি, এখন আমাকে তো খালি ডাকতেছে, এইখানে দেখা করতাম, যোগাযোগ করতাম, কী করা যায়? ও বললো বাপুরে এখান থেকে জলদি সরে যান, আপনি এখান থেকে জলদি সরেন। এই এখানে এইটা বলাই আমি চলে আসলাম, আসি উঠলাম উত্তরা থানায়। উত্তরা থানায় গিয়ে ওসি সাহেবকে বললাম যে স্যার আমি যে এটা জিডি করছিলাম, আপনিও তো অবগত আছেন অবশ্য, যে ওই রিজেন্ট সাহেদ বলছে আমাকে দেখা করার জন্য, এখান তো আমার নিরাপত্তা নাই, আপনি দুজন সোর্স দেন আমাকে।
বললো বাপুরে ওর হাত অনেক উপরে, এক কাজ করেন কোর্টে গিয়ে মামলা করেন। তো দেখলাম আবার নৈরাশ হইলাম, গিয়া তো আর লাভ হইতো না। তখন কোর্টে আইয়া মামলা করছি চেকের তিনটে চেক, ওই যে তার যে 3টা চেক জেনুইন চেক, ওই 3টা মামলা করলাম। আর প্রতারণারটা রাখলাম যে টেকা নাই তো মামলা চালাই মুখি দিয়া করলাম, যে আস্তে আস্তে পরে মামলায়ও কর্ম ও আজকে প্রতারণার চেকটার মামলা করলাম। ওই আমি হাজি শামসুল মৌলা, হাজারিবাড়ি গ্রাম, দরবস, জনতাপুর, সিলেট। শাহেদের বিরুদ্ধে আজকে যে আব্দুল মৌলা বাদী হয়ে যে মামলাটা দায়ের করলেন সেটা হচ্ছে 420, 406, অর্থাৎ শামসুল মৌলা বাদী হয়ে যে মামলাটা করেছেন সেটার দ্বারা হচ্ছে 420, 406, 506 পার্ট 2 দ্বারায় মামলা হয়েছে দণ্ডবিধিতে। এই মামলার মূল জিনিসটা হচ্ছে ওনাকে আসামি রিজেন্ট গ্রুপের চেয়ারম্যান শাহেদ ওনাকে 4টা চেক দিয়েছিল। 3টা চেকের মামলা ওনার যথারীত 3টা চেকের মামলা ডিজনার হয়েছে এবং আমরা চেকের মামলা দায়ের করেছি। সিআর মামলা বর্তমানে মাননীয় আদালতে বিচারাধীন অবস্থায় আছে। আজকের যে মামলাটা উনি একটা চেক দিয়েছিল 10 লক্ষ টাকার, সেই চেকটা যে চেক দিয়েছিল দেখা গেছে ওই চেকটা শাহেদ রিজেন্ট শাহেদ ওনার কোনো চেক না, ওনার কোনো অ্যাকাউন্ট না। উনি একটা সিগনেচার দিয়েছে, জাল সিগনেচার দিয়ে বুয়া একটা চেকের পাতা দিয়ে একটা অ্যামাউন্ট বসিয়ে দিয়েছে। আমাদের বাদী আজকে এই চেক দেওয়ার পরে উনি বারবার টাকার জন্য উনি টাকাটা দিলে ওনাকে ভয়ভীতি দেখায়। আমরা সেখানে একটা ডাকায় একটা জিডি দায়ের করে থানায় একটা জিডিও করেছিলাম। তৎপরবর্তীতে আমি ব্যাংকে উপস্থাপন করলে অপর 3টা চেক ডিজনার হয় এবং ওনার নামীয় চেক ছিল, যার কারণে আমরা চেকের মামলা করেছি। আর আজকের যে মামলা দায়ের করেছি আমরা সেটা হচ্ছে 10 লক্ষ টাকার চেক ছিল, সেটা ওনার কোনো চেক ছিল না, অন্য একজনের চেকের পাতা উনি ব্যবহার করে আমাকে দিয়েছিল। অর্থাৎ ওনার ইন্টেনশন ছিল জালিয়াতি, প্রতারণা এবং এই 10 লক্ষ টাকা আত্মসাৎ করার জন্য, যার কারণে আমরা আজকের এই মামলাটি দণ্ডবিধি 420, 406, 506 দ্বারায় মামলা দায়ের করেছি। মাননীয় আদালত আমরা মামলাটা আমলে নিয়ে সংশ্লিষ্ট থানাকে তদন্ত প্রতিবেদনের আদেশ প্রদান করেছেন। আর আজকের যে মামলাটা করলাম সেটা হইল প্রতারণা ও আত্মসাতের মামলা। অর্থাৎ অন্য একজন লোকের চেকের পাতা উনি দিয়েছে আমার নামে। প্রকৃতপক্ষে এই চেকটা যখন ব্যাংকে দিলাম দেখা গেল ওনার চেক না, ওনার অ্যাকাউন্ট না, অর্থাৎ মিসিং একটা চেক দিয়েছে। আমরা চেক নিয়ে যখনই গেলাম ওনার সাথে তখন উনি ভয়ভীতি দেখাইছে, যার কারণে আমরা চেকের মামলা না করে দীর্ঘদিন পরে আমার বাদীর টাকা উনি একারে গরিব অসহায় মানুষ, দীর্ঘদিন পরেই আমরা এই মামলাটা 420, 406 এবং 506 পার্ট 2 আজকে মামলা দায়ের করেছিলাম। মাননীয় আদালত সন্তুষ্ট হয়ে মামলাটা সংশ্লিষ্ট থানায় তদন্ত কর্মকর্তাকে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন। আজকে আমরা মামলাটা দায়ের করেছি সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট 3য় আদালতে। ওই আদালতে আমরা মামলাটা দায়ের করেছি। মাননীয় আদালত মামলাটা কগনিজেন্স গ্রহণপূর্বক সংশ্লিষ্ট থানায় তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ প্রদান করেছেন। আমার নাম অ্যাডভোকেট মোহাম্মদ আব্দুল সত্তার, এপিপি, জেলা ও দায়রা অতিরিক্ত জেলা ও দায়রা জজ, 4র্থ আদালত, সিলেক্টেড।